উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ এবং জাতিসংঘের যে সময়সীমা বেঁধে দেওয়া আছে সেটি আগামী বছরের ২৪ নভেম্বর। এই সময়ের ভেতরেই আসলে উত্তরণের পথে যে চ্যালেঞ্জ রয়েছে এবং উত্তরণ পরবর্তী যে চ্যালেঞ্জ এবং ঝুঁকি আসবে সেগুলো মোকাবিলা করার জন্য বাংলাদেশকে চূড়ান্তভাবেই প্রস্তুত হতে হবে। যদিও বরাবরই ব্যবসায়ীরা বলে আসছেন তারা আসলে এই উত্তরণের জন্য, এই উন্নয়নের জন্য প্রস্তুত নয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কিন্তু গেল মার্চে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যথাসময়ে উত্তরণ হবে, কিন্তু কিছুদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ের যে সচিব তিনি জানিয়েছেন ৩ বছর পেছাতে কাজ করছে সরকার। যখন সরকারের মধ্যে এমন দ্বিধা বিভক্ত অবস্থান, ঠিক তখন সরব রাজনৈতিক অঙ্গন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার এক্স স্যান্ডেল এবং ফেসবুকে একটি পোস্ট করে তিনি এ বিষয়ে তার অবস্থান জানিয়েছেন, বিএনপির অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন এটি সম্মানজনক, অবশ্যই সম্মানজনক একটি বিষয়, তবে এটি শুধুমাত্র সম্মানই বয়ে নিয়ে আসে না, একই সাথে নিয়ে আসে ঝুঁকি ও চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে আসলে কতটা সতর্কতার সাথে কৌশল সাজানো যায় সেই বিষয়ে তিনি কিছু পরামর্শ দিয়েছেন, তাগিদ দিয়েছেন। আর এই বিষয়ে আজকে আমাদের সময়ের আলাপে আমরা আলোচনা করব। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি কামরুল হাসান সবুজ, এবং এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে আমাদের সময়ের আলাপে স্বাগত। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা বলছিলাম যে জনাব তারেক রহমান তিনি বলেছেন আসলে এটি একটি অর্জন এবং এই অর্জনের পথে আসলে কিছু ঝুঁকি রয়েছে। এই যে রাজনৈতিক অঙ্গন অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্ব সরাসরিভাবে অর্থনৈতিক একটি অর্জন বা মাইলস্টোন অর্জনের ক্ষেত্রে যে তাদের অবস্থান স্পষ্ট করেছে, এ বিষয়ে আসলে আপনারা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কীভাবে বিশ্লেষণ করেন? প্রথমত আমি এই কারণে ধন্যবাদ জানাবো যে রাজনৈতিক নেতা হিসেবে এরকম একটি বিবৃতি দেওয়াটি একটি ইতিবাচক লক্ষণ। সাধারণত যেটি দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক বিষয়গুলোর ব্যাপারে রাজনৈতিক নেতৃবৃন্দ খুব বেশি তাদের প্রতিক্রিয়া জানান না, এবং যখন সেটা সরকারের বাইরে হয় দলগুলো সাধারণত সেই বিষয়গুলোকে, অর্থনৈতিক বিষয়গুলোকে সরকারের উপরে চাপিয়ে দেন এবং তারা রাজনৈতিক দলগুলো বাইরে থেকে একরকমের মৌন একটা পরিস্থিতি অবলম্বন করেন। তো সেই জায়গা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যে ফেসবুক পোস্ট এবং এক্সে যে হ্যান্ডেলে যে বক্তব্য দেওয়া হয়েছে এটাকে আমার কাছে ইতিবাচক মনে হয়েছে, এবং বক্তব্য যেটি দেওয়া হয়েছে সেটি আমার কাছে মনে হয়েছে যে বেশ সুচিন্তিতভাবেই সেটি লেখা হয়েছে। সুতরাং আমি এই জায়গা থেকে রাজনৈতিক নেতার এই ধরনের একটি প্রাগ্রসর চিন্তা থেকে লিখবার জায়গাটিকে তাকে প্রথমত ধন্যবাদ জানাতে চাচ্ছি, এবং একই সাথে আমার কাছে মনে হয় যে অন্যান্য রাজনৈতিক দলেরও উচিত এই ধরনের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পদক্ষেপ যেটি সরকার নিতে যাচ্ছে সে ব্যাপারে তাদের অবস্থান জানানো। সরকারের জন্য এই ধরনের কাজগুলো করা ততই সহজ হবে যত রাজনৈতিক দলগুলো এই ধরনের বিষয়গুলো তাদের অবস্থান পরিষ্কার করবে। এটা ঠিক যে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি অবশ্যই একটা প্রাইডের বিষয়, একটা অর্জনের বিষয়। তবে সাম্প্রতিককালে যে বিষয়টি হয়েছে যে অন্তর্বর্তী সরকার আসবার পরে বিভিন্ন ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা এবং বিভিন্ন ধরনের অন্যান্য সামাজিক চ্যালেঞ্জের কারণে অর্থনৈতিক বিষয়গুলো অনেক ক্ষেত্রেই ঢাকা পড়ে গেছে, এবং মানুষ এখন এক ধরনের অস্থির অথবা একটা অনিশ্চিত পরিস্থিতির ভিতরে রয়েছে বলে এই ধরনের একটা বড় অর্জন নিয়ে তাদের যে ধরনের মনোভঙ্গি প্রকাশ করার কথা বা থাকার কথা সেই জায়গাটি তারা এই মুহূর্তে ঠিক সেভাবে প্রকাশ করতে পারছেন না। এবং এই প্রেক্ষাপটে হয়তো ব্যবসায়ীরাও মনে করছেন যে যে ধরনের অনিশ্চিত পরিস্থিতি তাতে যদি অর্থনৈতিক ক্ষেত্রে এই সামাল দিতে না পারা যায় তাহলে বাংলাদেশের জন্য ভবিষ্যতে এই অর্জনটি কতটুকু ধরে রাখা যাবে সে কারণেই তাদের হয়তো এক ধরনের আশঙ্কা রয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু একটি অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে রয়েছে এবং আগামী কিছুদিনের ভিতরে একটি রাজনৈতিক উত্তরণ ঘটতে যাচ্ছে এবং নির্বাচন আসতে যাচ্ছে, আমার মনে হয় যে নির্বাচন পরবর্তীকালে দেশের রাজনৈতিক দলগুলো সরকারে থাকুক বা বিরোধী দলে থাকুক সকলেই মিলে যদি সমন্বিতভাবে এই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য কাজ করেন সেটা অবশ্যই আমার ধারণা একটি অর্জন হিসেবে থাকবে। যে ঝুঁকিগুলোর কথা আমরা সাধারণত শুনে থাকি এর ভিতরে রয়েছে যে বিভিন্ন ধরনের বাজার সুবিধা সংক্রান্ত সুবিধা, সেটা যেমন ইউরোপিয়ান ইউনিয়নে হয়তো আরও 3 বছর থাকবে যেটা আমাদের মূল বাজার, কিন্তু অন্যান্য বাজারগুলোতে সেটা হয়তো উইথড্র হয়ে যাবে। সুতরাং এই সুবিধাটি উঠে গেলে ব্যবসা করার ক্ষেত্রে আমরা বাড়তি প্রতিযোগিতার মধ্যে পড়ব কিনা এরকম একটা দুশ্চিন্তা রয়েছে। আমাদের ফার্মাসিউটিক্যালস খাত রয়েছে, ফার্মাসিউটিক্যালস খাত এই মুহূর্তে তার লাইসেন্সিং বা পেটেন্টিংয়ের জন্য আলাদা কোনো চার্জ দিতে হয় না। ফার্মাসিউটিক্যালসের সাথে আর দেশীয় কোন খাতগুলো বেশি গুরুত্ব দেওয়া যেতে পারে?
আমাদের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে যে সমস্ত খাতগুলোতে সরকার বিভিন্ন ধরনের সাবসিডি বা ভর্তুকি দিয়ে থাকেন। এর ভিতরে রপ্তানিমুখী খাতগুলোতে আমার সরকার বিভিন্ন রকমের ভর্তুকি দিয়ে থাকেন। এক্সপোর্ট স্টেজে ক্যাশ ইনসেন্টিভ রয়েছে, তারপরে ট্যাক্স ব্রেক রয়েছে, ভ্যাট ওয়েভার রয়েছে, অন্যান্য ধরনের যে ডিউটি ওয়েভার রয়েছে সেই সমস্ত সুবিধা, যার ভিতরে গার্মেন্টস বা টেক্সটাইলস একটা গুরুত্বপূর্ণ খাত। এর বাইরে অ্যাগ্রো প্রসেসিং রয়েছে, এর বাইরে লেদার ফুটওয়্যার রয়েছে, লাইট ইঞ্জিনিয়ারিং রয়েছে, যারা কিনা আমাদের এক্সপোর্ট সেক্টরের সাথে জড়িত। তারা এই সমস্ত সুবিধাগুলো তারা কিছুদিনের, যেহেতু এটা উঠে গেলে এই সুবিধাগুলো ইউরোপের বাজারে থাকবে আরও 3 বছর, অন্যান্য বাজারগুলোতে এইগুলো হয়তো অব্যাহত থাকবে না, এই নিয়ে তাদের একটা দুশ্চিন্তা রয়েছে। কিন্তু মনে রাখা দরকার যে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাওয়াটা আসলে সুবিধা প্রাপ্তি বা সুবিধা বঞ্চিত হওয়ার বিষয় না। এটা আসলে একটা দেশের কাঠামোগত পরিবর্তনের স্বীকৃতি। বাংলাদেশ যে অবস্থায় আজকে দাঁড়িয়ে রয়েছে তাতে সেই জায়গা থেকে স্বল্পোন্নত দেশ থেকে এখনও না বেরিয়ে যাওয়াটা বরঞ্চ বাংলাদেশের জন্য আমি বলবো যে অনেক দেরি হয়ে এবং গেছে। এটা তো অনেক যোগ্যতা অর্জন করতে হয়েছে, এটা তো বাংলাদেশের না, এটা তো জাতিসংঘের মাপকাঠিতে, যোগ্যতার মাপকাঠিতে সূচকে তো উত্তরণ করতে হয়েছে। এবং ঠিকই বলেছেন যে যে 3টি সূচকে যোগ্যতা অর্জনের হিসেবে দেখা হয়ে থাকে, একটি হলো জিডিপি পার ক্যাপিটা, আরেকটা হলো ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্সে, আরেকটা হলো হিউম্যান অ্যাসেট ইন্ডেক্সে। এই 3টি সূচকেই বাংলাদেশের যা ন্যূনতম অর্জন প্রয়োজন সে অর্জনগুলো বাংলাদেশ ইতিমধ্যে করেছে। এমনকি এখন এই অন্তর্বর্তী পরিস্থিতি যেখানে কিছুটা রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে, প্রবৃদ্ধিও কিছুটা স্লোত, তারপরেও কিন্তু আমাদের ওই সমস্ত 3টি সূচকের ক্ষেত্রে কোনো জায়গায় আমাদের কোনো বড় পতন হয়নি, বরঞ্চ আমরা আগের যে ক্রাইটেরিয়া সেগুলো আমরা ধরে রেখেছি। সুতরাং কাঠামোগত জায়গায় বাংলাদেশ যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, যেখান থেকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবার জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে বলে আমাদের কাছে মনে হয় না। তাহলে এই যে সরকারের ভেতরেই 2 ধরনের অবস্থান দেখা যাচ্ছে, প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে যথাসময়ে এবং বাণিজ্য সচিব জানিয়েছেন 3 বছর পেছানোর জন্য চেষ্টা করছে। এই 3 বছর পেছানোর ক্ষেত্রে আসলে কী ধরনের যুক্তি আসতে পারে? এবং এটা তো খুব সহজ হবে না, যুক্তি যদি খুব যৌক্তিকতা না থাকে তাহলে সেটা উত্থাপন করা। এবং এটা কি বাংলাদেশের জন্য আসলে সম্মানহানির কোনো বিষয় হবে কিনা? কারণ যোগ্যতা অর্জন করার পরেও পিছিয়ে থাকতে চাই। প্রথমত হলো যে আমার কাছে কোনো যুক্তিতেই মনে হয় না যে এই স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের পিছিয়ে যাওয়ার কারণ রয়েছে। বাংলাদেশের উচিত এই এই সম্মানটি এবং একই সাথে চ্যালেঞ্জটি গ্রহণ করা। দেখুন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ধরনের রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে এক ধরনের দোদুল্যমানতা অথবা দ্বিধা বা সংশয় আমরা বিভিন্ন সময় দেখেছি। এবং এক্ষেত্রে বিভিন্ন পক্ষ থেকে যখনই সরকারের উপরে চাপ প্রয়োগ করা হয় তখনই সরকার দেখা যাচ্ছেন যে কিছুটা পিছিয়ে যান বা কিছুটা দ্বিধার মধ্যে পড়ে যান। আমার মনে হয় যে এই সমস্ত দ্বিধাগুলো কাটিয়ে বরঞ্চ এই জায়গায় তার শক্ত অবস্থানটি প্রকাশ করাটি এখানে গুরুত্বপূর্ণ। যেখানে বলা হয়েছে, আপনি বললেন এবং আমরাও জানি যে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে যে যথাসময়ে এটা হবে। আমার মনে হয় এটিকে ব্যবহার করেই সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় বিভাগগুলোর কাজ করা দরকার। এখন বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে যে কথাটি, বাণিজ্য সচিবের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে, আমার কাছে মনে হয় যে এটি এক ধরনের দায়িত্বটি অন্যর উপরে চাপিয়ে দিয়ে নিজেদের দিক থেকে কিছুটা সেফ সাইডে থাকার জন্য তারা হয়তো বলে থাকতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের যে সময়টুকু রয়েছে তাতে এবং যেটুকু প্রস্তুতি আমাদের এখানে রয়েছে তাতে আমরা এই মাইলস্টোনটি আমাদের নিয়ে এগুনো দরকার। একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য এটা খুব একটা দুর্ভাগ্য যে আমরা খুব পূর্ব প্রস্তুতি নিয়ে আমরা যে কোনো ধরনের চ্যালেঞ্জ বা মাইলস্টোন পার হয়েছি তা কিন্তু না। আমাদের জন্য সবসময় যেটা হয়েছে, যখনই কোনো চ্যালেঞ্জ এসছে বা সুযোগ এসছে আমরা ওটার সামনে গিয়ে তারপরে আমরা কাজ শুরু করেছি। খুব আগাম প্রিপারেশন নিয়ে কাজ করার অভিজ্ঞতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও খুব বেশি নেই এবং বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসেও খুব বেশি আমরা এটা দেখি না। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে, এবং এই কথাটি এই কারণেও বললাম, আমার কাছে 2-3টা খুব কংক্রিট উদাহরণ রয়েছে। যেমন আপনি জানেন যে 1993 সালে বাংলাদেশে শিশুশ্রম ব্যবহার করা হতো গার্মেন্টস খাতে এবং সেই সময় বারংবার বলবার পরেও দেখা যাচ্ছে যে শিশুশ্রম বন্ধ হচ্ছিল না। তখন মার্কিন যুক্তরাষ্ট্রে হারকিন্স বিল আনা হয়েছিল, যে সমস্ত দেশগুলোতে শিশুশ্রম ব্যবহার করা হয় সে সমস্ত দেশের পণ্য তারা নেবে না। সাথে সাথেই আমাদের এখানে ইউএনডিপি প্রোগ্রাম নিল, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যুক্তি নিল এবং গার্মেন্টস কারখানা থেকে শিশুশ্রম চলে গেল। ঠিক একইভাবে কারখানাতে কর্মপরিবেশের সমস্যা, শ্রমিক মৃত্যু, আমরা
মোটেই কোনোভাবে গার্মেন্টসগুলোকে রাজি করাতে পারছিলাম না, কিন্তু তখনই তারা হলো যখন রানা প্লাজার মতো একটা দুর্ঘটনা হলো, এবং তারপরেই বিশ্বব্যাপী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হলো, এবং তারপরে সকলে আবার কমপ্লাই হতে শুরু করলো। এবং এখন কিন্তু আর শিল্প এবং এখন দুর্ঘটনা কিন্তু বলতে আমাদের সেটা শিল্প নাই। দুর্ঘটনার কথা আমরা শুনতে পাই না। এই যে একটা দুর্বলতা আমাদের, জাতিগতভাবে প্রিপারেশন চ্যালেঞ্জ না গ্রহণ নিয়ে করা। এবং একটা চ্যালেঞ্জের মধ্যে পড়লেই আমরা কেবলমাত্র কাজ করতে আগ্রহী হই, এটা খুব একটা ভালো লক্ষণ না, কিন্তু এটাই হয়তো আমাদের ট্রেন্ড। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে স্বল্পোন্নত দেশ থেকে কি চ্যালেঞ্জ আসতে যাচ্ছে সেটা আমরা আগাম খুব একটা ওয়াকিবহাল না। যেগুলো বলা হচ্ছে এগুলোর চেয়ে অন্য অন্য ধরনের চ্যালেঞ্জগুলো অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং যে চ্যালেঞ্জটি আসতে যাচ্ছে সেটি সামনে আসলে আমার ধারণা আমাদের সরকার, উন্নয়ন সহযোগীরা, প্রাইভেট সেক্টর, সিভিল সোসাইটি, এমনকি এনজিও, অন্য সেক্টর যারা রয়েছে এবং ট্রেড ইউনিয়ন ওয়ার্কাররা মিলে এই চ্যালেঞ্জটি মোকাবেলা করা খুব ভালোভাবেই সম্ভব। আমি জনাব তারেক রহমানের আরেকটি অংশ একটু উদ্ধৃত করতে চাই, যেখানে উনি বলছেন যে এই উন্নয়নের পথে যেন শ্রমিক, কৃষক এবং আমাদের যে যুব শক্তি আছে তারা যেন পিছিয়ে না পড়ে, তারা যেন হতাশাগ্রস্ত না হয়। সেই ক্ষেত্রে আমরা যখন আমাদের উন্নয়নটা শিল্পমুখী দেখছি, কিন্তু সেবামুখী হলে যে কর্মসংস্থানের যে একটা সুযোগ আছে, আমাদের যে উন্নয়নকে টেকসই করার সুযোগ আছে, আমরা তো সেবামুখী হচ্ছি না বা হতে চাচ্ছি, পারছি না, যে অবস্থাতেই আছি। সেখান থেকে এই যে রাজনৈতিক অঙ্গনের যে সংশ্লিষ্টতা সরকারকে প্রভাবিত করার জন্য, এটি আপনি বলছেন ইতিবাচক, সেটি কি আসলে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে আরও কীভাবে ট্রান্সফার করা যায়? আমার মনে হয় খুব ভালো প্রশ্ন করেছেন। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর তাদের কিছু আগাম ঘোষণা দেওয়া দরকার। জনাব তারেক রহমান বা বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পক্ষ থেকে যে বক্তব্য এসছে, এই প্রেক্ষিতে আমি দুটো অনুরোধ করব তাকে। একটি হলো তাদের আগামী ইলেকশন ম্যানিফেস্টোতে স্বল্পোন্নত দেশ থেকে বাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে তারা কী কী ধরনের অর্থনৈতিক অগ্রগতি নেবেন, কী কী ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কার তারা করবেন, এবং কী কী ধরনের অর্থনৈতিক পরিবর্তনগুলোর জন্য তারা কাজ করবেন, সেটি ব্যাপারে তারা যেন সুস্পষ্টভাবে ঘোষণা দেন। আমি অনুরোধ করব যে ইলেকশন ম্যানিফেস্টোতে রাজনৈতিক দলগুলো যেন এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সংশ্লিষ্ট একজন মিনিস্টারের পদকে তারা যেন ঘোষণা করেন। এই বিশেষায়িত এই মন্ত্রণালয়ের কাজ হবে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় বিভাগগুলো কীভাবে এই এলডিসি গ্র্যাজুয়েশনে কাজ করছে সেগুলো সমন্বয় করা, এগুলো যথাযথভাবে হচ্ছে কিনা সেটা দেখা, এবং সেই অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগগুলোকে যথাযথভাবে তাদেরকে অনুরোধ করা, এবং সেই অনুযায়ী এই কাজগুলো যাতে হয়। এবং সেই জায়গাতে যদি রাজনৈতিক দলগুলো যদি এই বিষয়টিকে যদি গুরুত্বের সাথে নেয় এবং সেই অনুযায়ী তারা যদি বিষয়টিকে অন্তর্ভুক্ত করে, তাহলে আমার ধারণা জনগণের ভিতরেও এই স্বল্পোন্নত দেশের গ্র্যাজুয়েশনের বিষয়টা অনেক বেশি ইতিবাচকভাবে প্রভাবিত হবে, এবং তারাও তখন ওই রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা সৃষ্টির ক্ষেত্রে আরও বেশি ক্লোজ হওয়ার চেষ্টা কিন্তু করবে। রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন বৈঠক, সমালোচনা, আলোচনা দেখেছি, কিন্তু অর্থনৈতিক বিষয়গুলোতে আসলে রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতা সরকারের সাথে কম দেখি। একদম সরকারি সিদ্ধান্ত নিয়ে থাকে, এরকমটাই দেখা যায়। উন্মুক্তভাবে বা সিরিজ আলোচনা হয় না রাজনৈতিক দলগুলোর সাথে। সেই ক্ষেত্রে আসলে এইরকম একটি অর্জনকে সামনে রেখে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাটা সরকারের ওপেন ক্লোজ যেভাবেই বলি সেটা কতটা? দেখুন, এটা খুবই দুর্ভাগ্য, কিন্তু কিছু বলার নেই। অন্তর্বর্তী সরকারের জন্য অর্থনৈতিক সংস্কারটি প্রাধিকার ছিল না, এখনও নেই, সম্ভবত আগামী দিনেও আর যেটুকু আছে সেখানেও থাকবে না। সুতরাং অর্থনৈতিক সংস্কার যেটুকু হয়েছে সেটুকু আসলে আমি বলবো যে অনেকটা বাই প্রোডাক্ট হিসেবেই হয়েছে। কিছু যোগ্য লোকজন বিভিন্ন জায়গায় বসেছেন, তারা সমস্যাগুলো জানেন, চিহ্নিত করেন, এবং সেই অনুযায়ী তারা কিছু উদ্যোগ নিয়েছেন। নতুবা অর্থনৈতিক সংস্কার সংক্রান্ত যে ধরনের সুপারিশগুলো এসছে সেগুলো ভিতরে ভিতরে কিছু সংস্কার হয়েছে, কিন্তু বড় আকারে, বৃহৎ আকারের সংস্কারের ক্ষেত্রে খুব বড় উদ্যোগ এই সময় ছিল না। বরঞ্চ এই সরকারের প্রাধিকার যেহেতু ঠিকই করেছেন তারা, যে রাজনৈতিক সংস্কার, নির্বাচনী সংস্কার, বিচার এবং বিভিন্ন ধরনের এই অন্যান্য যে সমস্ত সামাজিক বিষয়গুলোকে তারা প্রাধিকার দিতে চান সেটি তারা ঠিক করেছেন, এবং সেখানেই তারা লক্ষ্য নিয়েছেন। সুতরাং অর্থনৈতিক বিষয়গুলোর ক্ষেত্রে তাদের প্রাধিকার তুলনামূলকভাবে কম। সেদিক থেকে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে নতুন করে অনেক বড় আকারে অর্থনৈতিক বিষয়গুলোকে নিয়ে এসে আলাপ আলোচনা করে যাবার মতো পরিস্থিতি খুব বেশি আছে বলে মনে হয় না। তারপরেও আমার কাছে মনে হয় যে যেহেতু সরকারের হাতে এখনও প্রায় 5-6 মাস রয়েছে, এই সময়কালের ভিতরে অন্তত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, আরও বিশেষায়িত বাণিজ্য উপদেষ্টা রয়েছেন, পরিকল্পনা উপদেষ্টা রয়েছেন, তারা মিলে, প্রধান উপদেষ্টা মিলে, রাজনৈতিক দলগুলোকে মিলে একটি
একটি অন্তত তারা বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে, এবং যেখানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে রাজনৈতিক এই সিদ্ধান্তটি সকলের কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে অনুরোধ করা যে তারা যেন সরকারের এই সিদ্ধান্তটিকে নির্বাচন পরবর্তীকালে তিনি সংসদের সরকারি দলে থাকেন অথবা বিরোধী দলে থাকেন যৌথভাবে কিভাবে নিয়ে যাবেন তার কর্মপরিকল্পনা তারা যাতে ইলেকশন ম্যানিফেস্টোতে ঘোষণা করেন এবং সেই অনুযায়ী তারা যাতে নির্বাচন পরবর্তীকালে কার্যক্রম নেন। ব্যবসায়ীরা বরাবরই বলে আসছেন তারা প্রস্তুত না, এবং সরকারের ভেতরে দেখা যাচ্ছে দুই ধরনের বক্তব্য আছে। সেই ক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলো সাধারণ জনগণকে কিভাবে আশ্বস্ত করতে পারে যে একটি সম্মানজনক এই অর্জনটা নিয়ে যেন তারা দ্বিধাগ্রস্ত না থাকে? প্রথমত দেখুন যে ব্যবসায়ীরা প্রস্তুত নয় এই কথাটির সাথে আমি খুব একমত নই। এটা একটা কাঠামোগত প্রস্তুতি, এটা কিন্তু 2 মাস 3 মাসের প্রস্তুতি না। স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবার জন্য সরকারের 5 বছর আগে থেকে কার্যক্রম চলছে এবং বেসরকারি খাত তার সরকারের সঙ্গে খুব অঙ্গাঙ্গিভাবেই কাজ করে এসছে এবং বেসরকারি খাতের সাথে যৌথভাবে মিলেই কিন্তু স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি নামে STS ডকুমেন্ট তৈরি করেছে, যেটাতে কোন 4টি পিলারের অধীনে কীভাবে কাজ করা হবে সেগুলো সবই চিহ্নিত করা হয়েছে। সেখানে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে কোন মন্ত্রণালয় কী কাজ করবে, কোন বেসরকারি খাতের অ্যাসোসিয়েশনগুলো কী কাজ করবে, কার কী দায়িত্ব সেটি বলে দেওয়া আছে। দেখুন, আমি আপনাকে আবার সে আগের কথায় ফিরে যাই। সমস্ত প্রস্তুতি থাকবার পরেও বেসরকারি খাত যখন সরকার এই কার্যক্রমগুলোকে আত্মীকরণ করছেন না, ওন করছেন না, নিয়ে যেতে পারছে না, তখন কিন্তু ওই চ্যালেঞ্জটি থেকেই যায়। সুতরাং বেসরকারি খাত আমার ধারণা আবার আপনাকে বলছি যে তারা নিজে ইন্ডিভিজুয়ালি তাদের প্রস্তুতি অনেকেরই রয়েছে, আমি এটা তাদের সাথে আলাপ করে বুঝেছি। যেটা দরকার অ্যাসোসিয়েশনগুলোর এই জিনিসটিকে বাইন করে এগিয়ে নিয়ে যাওয়া। আমার কাছে বরঞ্চ মনে হয় বেসরকারি খাত যতটা না সুবিধা বঞ্চিত হবার জন্য চাপবোধ করছেন, তার থেকে বেশি নতুন যে সমস্ত কমপ্লায়েন্সগুলো তাদের মানতে হবে সেই মানার বিষয়গুলোতে তারা হয়তো বেশি চাপবোধ করতে পারেন। যেমন এরপরে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে গেলে ইউরোপিয়ান ইউনিয়নে মার্কেট অ্যাক্সেস পেতে হলে অন্তত 27টি UN কনভেনশন আপনাকে মানতে হবে এবং এর ভিতরে অনেকগুলো হিউম্যান রাইটস, লেবার রাইটস নিয়ে, অনেকগুলো ট্যাক্স কমপ্লায়েন্স নিয়ে, এই সমস্ত জায়গাগুলোতে আমাদের বেসরকারি খাত সবসময় অস্বস্তি বোধ করেছেন। কিন্তু আমরা মনে করি যে এই ধরনের জায়গাগুলোতে কমপ্লায়েন্স অর্জন করাটি এটি একদিনে হবে না, 1 বছরেও হবে না। আপনি তাকে একটা স্ট্যান্ডার্ড দেবেন, টার্গেট দেবেন, তখনই তিনি কাজ শুরু করবেন। সুতরাং আমার কাছে মনে হয় যে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাওয়ার যে 26-এর যে টার্গেট রয়েছে সেটা ধরে বেসরকারি খাতের উচিত যে কীভাবে এই নতুন কন্ডিশনালিটি কমপ্লায়েন্সগুলো তারা মেনটেন করবেন। সুবিধার বিষয় নিয়ে আমার ধারণা তারা খুব বেশি যে দুশ্চিন্ত তা হয়তো না। কিন্তু তাদের যে ডাইভার্সিফিকেশন, তাদের আমরা দেখি যে আমাদের উন্নয়নটা এককেন্দ্রিক, বিশেষ করে রপ্তানি বাজারটা, এবং রপ্তানি বাজারের যে সুবিধা আদায়ের বিষয়টা আসলে এককেন্দ্রিক হয়ে আছে। ডাইভার্সিফিকেশন যেহেতু খাতের নেই, যার জন্য মানুষেরও ডাইভার্সিফিকেশন নেই যুক্তিতর্ক উপস্থাপনের ক্ষেত্রে। আমরা এই উত্তরণের পথে আমাদের অনেক কিছু চ্যালেঞ্জ আসবে, এবং যেহেতু আমরা যোগ্যতা অর্জন করেছি সেই চ্যালেঞ্জগুলো নিতে আসলে আমাদের এত দ্বিধা কেন? আমরা সবসময়ই এক ধরনের দ্বিধান্বিত এবং আমরা দ্বিধান্বিত জাতি। আমরা যদি বলবো, দেখুন আপনাকে আমি বলি, অযোগ্য হয়ে থাকতাম বা যোগ্যতা অর্জন করতে না পারতাম তাহলে তো সেটা প্রশ্ন আসতো। আমাদের এই বেসরকারি খাতই কিন্তু তার নিজের যোগ্যতায় এখানে এসছে। কিন্তু আপনি যে বলছিলেন যে আমাদের এককেন্দ্রিক আমাদের যে রপ্তানি খাত, এই এককেন্দ্রিক রপ্তানি খাত কত বছর ধরে এককেন্দ্রিক রপ্তানি খাত? আপনি তাকিয়ে দেখেন যে 80 সালে যখন জুট আমাদের মূল রপ্তানি পণ্য ছিল, 90-এর দশক থেকে শুরু করে গত 2025 এই গত 35 বছরে আমাদের এই গার্মেন্টস খাতে কিন্তু মূল রপ্তানি খাত, কোনো ডাইভার্সিফিকেশন হয়নি। কিন্তু আপনি কি বলতে চান যে এর ভিতরে সরকার কোনো ডাইভার্সিফিকেশনের উদ্যোগ নেননি? বলতে চান যে সিভিল সোসাইটি ডাইভার্সিফিকেশন বা থিঙ্ক ট্যাঙ্কগুলো ডাইভার্সিফিকেশনের জন্য কোনো কথা বলেনি? ডেভেলপমেন্ট পার্টনাররা কোনো ফান্ড বা সাপোর্ট নিয়ে আসেনি? ওয়ার্ল্ড ব্যাংক অন্তত কয়েকবার এসছে বিভিন্ন রকমের উদ্যোগ নিয়ে। এই কমার্স মিনিস্ট্রির কাছে তার আলাদা আলাদা কৌশলপত্র রয়েছে, হ্যাঁ, কীভাবে কোন কোন খাত, তারা 8টি খাত নির্দেশ করে দিয়েছিল এই খাতগুলোতে ডাইভার্সিফিকেশন চাই, এই খাতগুলো উদ্যোগ। কিন্তু সবসময় যেটা দেখা গিয়েছে, ফান্ড আসলো, ফান্ড চলে গেল, প্রজেক্ট আসলো, প্রজেক্ট চলে গেল, ওটা শেষ হয়ে গেল। সুতরাং যেটা বলার বিষয় সেটা হলো এই ধরনের ডাইভার্সিফিকেশনের জিনিসগুলো অনেক বেশি কৌশল ভিত্তিক, ওনারশিপ ভিত্তিক এবং অনেক বেশি হোমগ্রোন নিজের থেকে আসতে হয়, এটা হুট করে হয় না। সুতরাং আপনি যদি এখন বলেন যে আমরা ডাইভার্সিফাইড হইনি বলে আমাদের এখন রেডি না, আপনি কত বছরে হবেন সেটিও কিন্তু আপনি জানেন না। এবং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি এইভাবে থাকে এই একটি খাতমুখী অর্থনীতি আমাদের আগামী দিনগুলোতেও চলতে হবে। সুতরাং যখনই
যখনই আপনি আপনার সামনে একটি চ্যালেঞ্জ আসছে, যখনই আপনাকে কমপ্লায়েন্সের জায়গাগুলো আসছে, তখনই আমাদের উদ্যোক্তারা সেখানে যুক্ত হচ্ছেন এবং তখনই সরকার যুক্ত হচ্ছেন। তখনই দেখা যাবে দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ যখন এখানে আসবে, তখন কিন্তু এখানে নতুন ধরনের একটা অর্থনৈতিক প্রণোদনা তৈরি হবে। আমি আপনাকে বলি, এখন যে অর্থনৈতিক কাঠামো, এলডিসি কেন্দ্রিক কাঠামো, নন কমপ্লায়েন্সের ক্ষেত্রে খুব বেশি আমাদের চাপের ভিতরে পড়তে হয় না, ট্রান্সপারেন্সির খুব বেশি আমরা চাপের ভিতরে পড়তে হয় না, এরকম ঋণ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সুবিধা আছে এবং স্বল্প সুদে কিছু ঋণ পাচ্ছি, এই ধরনের সুবিধাগুলো কিন্তু একেবারে বলতে পারেন এটা হলো এক ধরনের মানে ক্ষুণ্ণিবৃত্তিক চাহিদা। অর্থাৎ আপনার একেবারে সাবসিস্টেন্স একটা অর্থনীতি ন্যূনতম একটা পর্যায়ে যেগুলো চাই আমি এগুলোতেই খুশি, এগুলোর ভিতরে। কিন্তু আপনি যদি একটা ডাইনামিক ইকোনমিতে যেতে চান, অর্থাৎ যেখানে কিনা আপনার প্রচুর বিনিয়োগ আসবে, তারা কিন্তু অনেক কমপ্লায়েন্স চায়। আপনার এখানে আগামী দিনে বিদেশি বিনিয়োগ খুবই জরুরি হয়ে পড়েছে, কিন্তু বিদেশি বিনিয়োগ কখনোই আসবে না যদি এখানে লেবার স্ট্যান্ডার্ড, সেফটি স্ট্যান্ডার্ডসগুলো, কমপ্লায়েন্সগুলো ঠিক না থাকে এবং রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে। যদি এখানে বিদেশি বিনিয়োগ তখনই আসবে না যদি এখানে আপনার ট্যাক্স রিলেটেড কমপ্লায়েন্সগুলো না থাকে। আপনার এই সমস্ত জায়গাগুলোতে নন ট্রান্সপারেন্ট রেখে আপনি কখনোই এখানে ইনভেস্টমেন্টের ডাইভার্সিফিকেশন পাবেন না, আপনি কখনোই পণ্যের ডাইভার্সিফিকেশন পাবেন না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে আমরা যদি আমাদের এখানে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন চাই, আমরা যদি এখানে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন চাই, আমরা যদি এখানে মার্কেট ডাইভার্সিফিকেশন চাই, তাহলে আমাদের এখানে অবশ্যই দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের যথেষ্টভাবে আকৃষ্ট করতে হবে। কিন্তু যে ধরনের কমপ্লায়েন্স কাঠামো, যে ধরনের বিজনেস এনভায়রনমেন্ট আমাদের রয়েছে, এবং আমাদের এখানে এক ধরনের চেষ্টা রয়েছে দেশি বিনিয়োগকারীরাই সব কিছু আমরা করে দিতে পারবো, এরকম একটা প্রবণতা রয়েছে, এটি দিয়ে কখনো আগামী দিনগুলোতে যে ডাইভার্সিফিকেশনে যেতে চাই সেটি অর্জন করা কষ্টকর। আমাদের যে যুব শক্তি আছে, সেই যুব শক্তি কাজে লাগানোর জন্য আমরা সরকারের কর্মপরিকল্পনা দেখি, অনেক সময় রাজনৈতিক যে নির্বাচনকালীন যে ইশতেহার থাকে সেখানেও দেখি, কিন্তু নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলোকে আসলে তার জায়গা থেকে সেই ধরনের কাজকর্ম করতে দেখি না, আমরা স্বাভাবিকভাবেই দেখি না, কারণ তারা সেই সময় আসলে সরকার কিভাবে চলে, রাজনৈতিক ব্যক্তিবর্গ কীভাবে চলে বা রাজনৈতিক দলগুলো কীভাবে চলে সাধারণ জনগণকে সাথে নিয়ে। তো সেই জায়গা থেকে যে যুবশক্তিকে কাজে লাগানোর জন্য আপনি বলেছেন যে আসলে এলডিসি কেন্দ্রিক যেমন সুস্পষ্ট একটি থাকা দরকার, অবস্থান থাকা দরকার ইশতেহারে, যুবশক্তিকে কাজে লাগানোর জন্য আসলে কেমন ধরনের প্রত্যাশা আপনাদের কাছ থেকে, যেটা রাজনৈতিক অঙ্গন থেকে এলে আসলে সরকার যারা গঠন করবে তাদের জন্য কাজকর্ম করতে সহজ হবে? দেখুন, পুরো জিনিসটাকে আমার কাছে মনে হয় এটা এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি এর বিষয়। অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে আপনি জনগণের কাছে যা কমিট করে আসবেন, আপনি সরকারে যান অথবা বিরোধী দলে যান, আপনার দায়িত্ব হচ্ছে ওই যে কমিটমেন্টগুলো করে এসছেন সেগুলো আপনি পালন করবেন। এখন আপনি পালন করছেন কি না সেটি দেখবেন কে? সেটি জনগণ দেখবেন। আমরা সাধারণত বলে থাকি জনগণ দেখবেন, এটি একটি ভেইগ কথা। এটি দেখবার জন্য কিন্তু প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানটি হলো সংসদ। আপনি যে সমস্ত কমিটমেন্ট করছেন সেই সমস্ত কমিটমেন্ট অনুযায়ী আপনি বাজেট বরাদ্দ করছেন কিনা, আপনি যথাযথ ব্যক্তিকে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের দায়িত্ব দিয়েছেন কিনা, যে অ্যালোকেশনগুলো করা হয়েছে সেই অনুযায়ী যে কাজগুলো হওয়ার কথা সেগুলো হচ্ছে কিনা। এবং রাজনৈতিক অঙ্গন থেকে কিন্তু সেই সমালোচনাগুলো আমরা কম দেখি। হ্যাঁ, সেই জন্য আমি বলছি যে বিশেষ করে গঠনমূলক, হয়তো বিরোধমূলক এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের বড় প্রত্যাশা থাকবে সংসদে যারা বিরোধী দল থাকবেন অথবা একাধিক বিরোধী দলে যারা থাকবেন তারা যাতে তাদের শ্যাডো মিনিস্টার ঘোষণা করেন, অর্থাৎ প্রত্যেকটি মন্ত্রণালয় বিভাগ কেন্দ্রিক তারা যাতে তাদের একজন করে ছায়ামন্ত্রী রাখেন। তো এই যে যুব মন্ত্রণালয়ের কাজ বা যুব কেন্দ্রিক যত সমস্ত কাজ, এগুলো সরকারের হয়তো যুব ক্রীড়া মন্ত্রী রয়েছে, এর বাইরে মহিলা শিশু মন্ত্রণালয় রয়েছে, এর বাইরে হয়তো বাণিজ্য মন্ত্রণালয় হচ্ছে, আইসিটি মিনিস্ট্রি যেগুলো যুবক কেন্দ্রিক, তারাই তো এগুলো বিভিন্ন ধরনের কাজ করবেন। কিন্তু সেই জায়গাটি হচ্ছে কিনা সেটি সংসদের ভিতরে দেখবার জন্য অন্তত বিরোধী দলের আমি আশা করব যে এখানে একজন যুব কেন্দ্রিক একজন ছায়ামন্ত্রী যেন থাকেন যিনি এই বিষয়গুলো দেখবেন। এটা হলো একটি দিক। আর একটি দিক হচ্ছে সংসদে এই যে অ্যাকাউন্টেবিলিটির একটা বড় জায়গা হলো স্ট্যান্ডিং কমিটিগুলো। পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিগুলো বিগত সময়কাল আমরা মোটেই কাজ করতে দেখিনি। এখানে দেখা গিয়েছে যে সরকারি দলের একজন ব্যক্তিকে বা এমপিকে চেয়ারম্যান করা হয়েছে। আগে দেখা যেত মন্ত্রী চেয়ারম্যান হতেন, ফলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতো বলে পরবর্তীকালে দেখেছি যে চেয়ারম্যান করা হয়েছে সংসদীয় দলে, কিন্তু বিরোধী দলের মন্ত্রী এমপিরা সেখানে থাকেন। আমরা মনে করি যে এই সংসদীয় স্ট্যান্ডিং কমিটিগুলোতে বাধ্যতামূলকভাবেই বিরোধী দলের পক্ষ থেকে যাতে চেয়ারম্যান নিযুক্ত করা হয়, এবং সেটি যদি হয় তাহলে তারা তাদের এই যে যুব মন্ত্রণালয় সংক্রান্ত যে সমস্ত স্ট্যান্ডিং কমিটিগুলো রয়েছে তারা সেখানে দেখবেন যে সমস্ত
কমিটমেন্টগুলো করা হয়েছে, যে সমস্ত প্রকল্পগুলো নেওয়া হচ্ছে সেগুলো গুণমান সম্পন্ন হচ্ছে কিনা, সেখানে দুর্নীতি হচ্ছে কিনা, সেখানে আদতেই যে টার্গেট সেই টার্গেট অ্যাচিভ হচ্ছে কিনা, সেই জিনিসগুলো দেখবার কিন্তু সংসদীয় একটা প্রক্রিয়া রয়েছে যেটি ব্যবহার করা যেতে পারে। এলডিসি উত্তরণ নিয়ে আমাদের যে যোগ্যতা অর্জন আছে 3টি সূচকে আমরা যোগ্যতা অর্জন করেছি এবং 2বারের পর্যালোচনাতেই সে যোগ্যতা অর্জন করেছি। করোনার কারণে 2 বছর পিছিয়েও গিয়েছে। এখন আমাদের চূড়ান্ত সময়, এবং সেই চূড়ান্ত সময়ের ভেতরে আমরা যে মানদণ্ডগুলো আছে, আমরা তো এককভাবে আমাদের যে মাথাপিছু আয় আছে যে দ্বিগুণ হলে সেটি শর্ত পূরণের ক্ষেত্রে শুধু একটা সূচক দিয়েই আমরা হতে পারি। সেটা আমাদের জন্য প্রযোজ্য না। কেন এটা প্রযোজ্য না? সেটা তাদের জন্যই প্রযোজ্য যাদের জন্য অন্য দুটো সূচক যথাযথ না। আমাদের জন্য হচ্ছে 3টি সূচকের 2টো পুরো উত্তরণ করতে পারলেই আমাদের জন্য হতো। আমরা 3টি সূচকেই উত্তরণ করেছি। দেখুন, এক্ষেত্রে অ্যাঙ্গোলার মতো দেশ যেখানে কিনা অর্থনীতি অনেক ডাইভার্সিফাইড না, ইকোনমিক হিউম্যান অ্যাসেটের ক্ষেত্রেও অত বেশি ডাইভার্সিফাইড, কিন্তু পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি। অ্যাঙ্গোলার পার ক্যাপিটা ইনকাম সম্ভবত $10,000, এবং তারা যেহেতু তেলভিত্তিক অর্থনীতি, তো তাদের দেশগুলোতে যেটা হয়েছিল, অ্যাঙ্গোলা 1994 সালে এলডিসি থেকে গ্র্যাজুয়েশন করেছিল, কিন্তু তার একবার হঠাৎ করে তার জিডিপি পতন হয়েছিল এবং যেটা প্রত্যাশা ছিল যে দ্বিগুণ হবে লেভেলের চেয়ে, সেটা থেকে সে আবার পড়ে গিয়েছিল তার হঠাৎ করে ইকোনমিক শকের জন্য সেই সময়কালে, এবং সেই সময়কালে সে রিকোয়েস্ট করে সেটা পিছিয়েছিল। কিন্তু বাংলাদেশের জন্য যে সূচকগুলো, যে 3টি পার ক্যাপিটা জিডিপি, ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স এবং হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, এর কোনোটি সাম্প্রতিককালে এমন কোনো বড় চাপের ভিতরে পড়েনি যে এই জায়গাগুলোতে আমাদের পূর্ববর্তী অর্জনগুলো এগুলো খুব আবার আমরা হারিয়ে ফেলেছি। ফলে রিভিউ করে যে আমরা যে পিছিয়ে গিয়েছি তা কিন্তু না, ফলে অর্জন যেখানে রয়েছে সেটি আমরা সেই জায়গাতেই রয়েছি। যেটি হয়েছে, আমি আপনাকে বলি, যেটি হয়েছে বিগত 1 বছর সময়কালে বিভিন্ন ধরনের অনিশ্চয়তার কারণে প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হয়েছে, বিনিয়োগ কিছুটা শ্লথ হয়েছে, কর্মসংস্থানে তার কিছুটা চাপ পড়েছে, এগুলো সত্য। কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনটা কোনো 1 বছর কেন্দ্রিক কোনো পরিস্থিতির মূল্যায়ন নয়। এলডিসি গ্র্যাজুয়েশনটা হচ্ছে একটা দেশের কাঠামোগত পরিস্থিতির উত্তরণ, যেটা বাংলাদেশ অনেক আগেই খুব ভালোভাবে উত্তরণ করে গেছে। সাম্প্রতিক যে পরিস্থিতি, এটা খুব অল্প সময়ের ভিতরে উত্তরণ হয়ে যাবে যত দ্রুত এখানে একটি নির্বাচন হবে। আমি মনে করি যে একটি রাজনৈতিক নির্বাচন ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করা দরকার নেই, যদি আরও আগে দেওয়া যায়। এখানে যত তাড়াতাড়ি একটি গণতান্ত্রিক সরকার আসবে এবং তার মাধ্যমে এখানে গণতান্ত্রিক উত্তরণ হয়ে যদি একটি নির্বাচিত সরকার আসে, সেই অর্থনীতির প্রতি বিনিয়োগকারীদের যেমন আস্থা ফিরে আসবে, দেশি বিদেশি বিনিয়োগ যেমন আসবে, বিদেশি দাতা সংস্থার যেমন এখানে আস্থা ফিরে আসবে, এবং সাধারণ মানুষও তখন অর্থনৈতিক কর্মকাণ্ডে অনেক ভালোভাবে জড়িত হতে চাইবে। আপনার কি মনে হয় যে আসলে এই উত্তরণ নিয়ে যে দ্বিধা বিভক্ত যে মন্তব্য এবং পর্যবেক্ষণ আছে, সেখান থেকে সরে সাধারণ মানুষকে আসলে একটি বার্তা দেওয়া উচিত, আমরা আসলে কি করতে চাচ্ছি, পেছাতে চাচ্ছি কিংবা উত্তরণটা যথাসময়ে করতে চাচ্ছি? না হলে সাধারণ মানুষ এই অর্জনটাকে ঝুঁকি হিসেবে ভাবতে পারে, এরকম একটা শঙ্কা তৈরি হতে পারে। দেখুন, এই মুহূর্তে সাধারণ মানুষের ভিতরে যে দোদুল্য মানতা বা অস্থিরতাটা রয়েছে, সেটা হলো রাজনৈতিক অনিশ্চয়তার কারণে। এবং আমি মনে করি যে দ্রুত একটি নির্বাচন হলে এবং একটি নির্বাচিত সরকার এখানে আসলে, সেই নির্বাচিত সরকার যদি যথাযথভাবে স্বল্পোন্নত দেশকেন্দ্রিক তাদের কার্যক্রম আগে থেকে ঘোষণা করে সেই অনুযায়ী যদি নির্বাচিত হবার পরে কার্যক্রম নেওয়া শুরু করে, সাধারণ মানুষ আগে থেকেই ওই এজেন্ডাগুলো জানতে পারবে, আশ্বস্তি বোধ করবে, এবং পরবর্তীকালে নির্বাচিত সরকার যখন আসবেন এবং তার কার্যক্রম যখন গৃহীত হবে সেই অনুযায়ী সাধারণ মানুষ তখন তার সাথে একাত্ম বোধ করবেন। আমি মনে করি যে ধরনের অনিশ্চয়তার ব্যবসায়ীরা দেখছেন, এটা স্বল্পকালীন এবং এটা একেবারেই রাজনৈতিক অনিশ্চয়তা কেন্দ্রিক। এটি একেবারেই চলে যাবে যদি এখানে একটি নির্বাচিত সরকার দ্রুত আসেন। বিনিয়োগের পরিস্থিতি যত দূর ফিরে আসবে, তত অর্থনৈতিক কর্মকাণ্ডে সকলের আস্থা ফিরে আসবে, এবং তার মাধ্যমে এই যে চ্যালেঞ্জ যেটি বলি আমরা, যে স্বল্পোন্নত দেশ থেকে, সেই চ্যালেঞ্জটি আসলে মোটেও চ্যালেঞ্জ মনে হবে না। রাজনৈতিক দলগুলো তো ব্যবসায়ীদের সাথে আসলে এই বিষয় নিয়ে কখনো সংলাপে বসেনি, আমরা যতটুকু জানি। তো ব্যবসায়ীদের আসলে যে রাজনৈতিক সরকার আসলেই যে পরিবর্তন হবে, সেই মেসেজটাই আসলে ব্যবসায়ীরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কীভাবে পাবেন? আমার মনে হয় যে সরকারের এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আছে। আমি আশা করব যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, সংশ্লিষ্ট উপদেষ্টা মিলে, রাজনৈতিক দলগুলোকে মিলে পরিষ্কারভাবে একটা মেসেজ দেওয়া যে 2026-এর এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য তারা সমস্ত ধরনের প্রস্তুতি শেষ করছেন, এবং তারা রাজনৈতিক দলগুলোকে এটা অনুরোধ করবেন তারা যাতে এটার সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম, সেগুলো যেন সুস্পষ্টভাবে তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে যাতে অন্তর্ভুক্ত করেন,
এবং নির্বাচন পরবর্তীকালে প্রয়োজন বোধে কিছু প্রাতিষ্ঠানিক পরিবর্তন করে একজন ডেডিকেটেড মন্ত্রী বা একটি বিভাগ এটি তৈরি করে এই উত্তরণের কাজগুলো তারা যাতে করেন, এই ধরনের মেসেজগুলো যদি রাজনৈতিক দলগুলোকে দেয়া যায়, তাহলে আমার ধারণা রাজনৈতিক দলগুলো যখন ইলেকশনের জন্য প্রস্তুত হবেন এবং ইলেকশন পরবর্তীকালে যখন সংসদে যাবেন, তখন তারা যথাযথ কার্যক্রম নিতে পারবেন। এক্ষেত্রে তো নির্বাচনে একটা বড় ধরনের প্রভাব ফেলবে, ব্যবসায়ীরাও তো তাদের সিদ্ধান্ত নিতে সুবিধা পাবেন রাজনৈতিক দলগুলোর যদি অবস্থান স্পষ্ট থাকে এবং তাদের সাথে বৈঠক করে যদি সিদ্ধান্তগুলো আমি সবসময় মনে করি যে একটি রাজনৈতিক সিদ্ধান্ত যত সুদৃঢ়ভাবে স্পষ্টভাবে জনগণের কাছে দেয়া যায়, এমনকি ব্যবসায়ীদের কাছে দেয়া যায়, ব্যবসায়ীরা যতই ঝুঁকি মনে করুন কিন্তু তারা সেই জায়গাগুলিতে আস্থা পান। সুতরাং তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই মুহূর্তে একটা আস্থার মেসেজ চান যে হ্যাঁ, নির্বাচন উত্তরকালে কিভাবে এই সরকার এলডিসি গ্র্যাজুয়েশন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের সাথে সহযোগিতা করবেন, এবং সেই মেসেজগুলো আমি মনে করি রাজনৈতিক দলগুলোর ইলেকশন ম্যানিফেস্টো থেকে শুরু করে আগামী দিনগুলোতে এবং ইলেকশন পরবর্তী সময়গুলোতে তাদের কার্যক্রমের মাধ্যমে প্রকাশ করা দরকার। আমরা চাই আসলে রাজনৈতিক দলগুলোর কাছে সে ধরনের বার্তাই আসুক যে বার্তাগুলো ব্যবসায়ী মহল এবং সাধারণ মানুষকে একটি শক্তির সঞ্চার করে এবং তাদের স্পষ্ট অবস্থানে সাধারণ মানুষকে আসলে সম্মানিত করে এবং তাদের যে যোগ্যতা আছে, সক্ষমতা আছে, সেটা বিকাশে সহায়ক হোক। আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আমরা আলোচনা করছিলাম এলডিসি উত্তরণ নিয়ে আসলে যে চ্যালেঞ্জ রয়েছে, যে যোগ্যতা অর্জনের বিষয় আছে এবং সেখানে যে দ্বিধাবিভক্ত যে পর্যবেক্ষণ রয়েছে, সেগুলো সব এক বিন্দুতে আসুক। রাজনৈতিক দল এবং সরকার একসাথে কাজ করুক, তাদের শক্তি জনগণ তাদের সাথে যুক্ত হয়ে এই উত্তরণের পথের যে সম্মান, সেই সম্মানটি অর্জনের পাশাপাশি যে সামনের যে চ্যালেঞ্জ এবং ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকিগুলো মোকাবিলাতে তারাও শরিক হোক। আজ সময়ের আলাপে এটুকুই। দেখা হবে অন্য দিন অন্য কোনো বিষয়ে। সঙ্গে থাকুন সময়ের।